নির্লজ্জ হাসিনার মরণ ঘণ্টা পরিকল্পিতভাবে পিলখানা বিডিআর হত্যা ও ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর গণহত্যার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল জাতিসংঘ। ইউএস কোড সেকশন ১৯৫৬ অধীনে ১৪ বছর জেল হতে পারে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে। ২০০৯ সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং মইনের নেপোলিয়ানসন উচ্চবিলাস নিয়ে অনিশ্চিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না। তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল। রাস্তায় ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি। যাক, দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেছে। পিলখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এডিএজিসি এর নায়ে কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে ২৫ ফেব্রুয়ারির এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যেই সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবার প্রথমেই সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর ১.৫ মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনার সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি। সিপাহি সেলিম রেজা, বয়স ২৮, নম্বর ৬৩,৯০৭। ২০০৯ সালে ৯ মার্চ সন্ধ্যা ৭:৩০টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ডিডি নাসিরউদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম। তারা বলেছে, আমরা জিম্মি করি আর যাই করি আমাদেরকে মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর ৭১,৩১৮। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে ১০ জন সিপাহীর সঙ্গে হাসানুল হক নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীবদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন ১ ঘণ্টা ৪ মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? ২০০৯ সালে ১ মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২৫ ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বাসাদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন। এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীবদের জয় ২৭ ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানার ঘটনা তদন্তে গঠিত ৩টি কমিটির একটি কমিটি জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল? খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটি করেছিল? তারা কি রৌমারী পাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল? প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল? বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষকে বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। একক কোনো ঘটনার এত সামরিক কর্মকর্তার হত্যা এর আগে পৃথিবীতে আর কোথাও ঘটেনি। সেদিনে সেই হত্যা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না, হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ। সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান এবং পৈশাচিকতা দেখানো হয়েছিল, দেশের কোনো সাধারণ জওয়ানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না। স্বাধীনতার পর থেকে এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে, 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র।
শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে দিল্লির আর কি অভিসন্ধি কাজ করছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5 মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি। 5 মেতে যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ হয়েছিল যেমন দিগন্ত, ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সে 5 মে সারা রাতে 14টি মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি বলেন, 2013 সালের 5 মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি। যেন এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিলেন 61 জনের। সেই তালিকা হেফাজতে ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা, তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে 71 জন আলেমকে 5 মে বেবারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71 ঘাতক দ্বারা নির্ভুল কমিটির সেই হিসাবকে যদি বলে নিই, তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা বলে নিলে মোট মৃতের সংখ্যা 110 জন। আমি আজ হিসাব মিলিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5 মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায়। সে লাশকে নিজে কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। তাই কাজ করতে গেলে শতাব্দীর পরও সে গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে গেঁথে থাকা বুলেট পুঁজবে না, মাংসপুচের বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব। পিনাকি আরো বলেন, খুনিদের জন্য, জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেবারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেবারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেবারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ আগাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালে এই সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালের প্রত্যেক মাসে বেবারিশ লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি। 113, 128, 110, 115, 145, 90, 72, 88 এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে 145 জন। তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা 222 জন বেশি। এটি একটি নিউমেরিক্যাল ভ্যালুর সংখ্যার হিসেবে অবশ্যই বেশি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা। মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায়ে তোমার বিচার হবে। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাঠ্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। হাসিনা তোমার বাহিনী তৈরি থেকো। আমাদের ভাইরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যু যায়। 5 মে নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্যই একদিন জানাবো। তাদের পরিবারেরা প্রিয়জনের কবর খুঁজে পাবে। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম শাপলা চত্বর। শাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক। আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেদিন সারা দেশে এক রক্ত শাপলা হয়ে ফুটবে। শাপলা ফুটবে শাহবাগে, সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ শাপলা। হাটহাজারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত শাপলা। শততা বিভক্ত জাতির বুকে জল জলে সেই রক্ত শাপলা আবার জাতিকে এক সুতোয় বেঁধে ফেলবে। সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে। অমিত বিপুল সম্ভাবনা বাংলাদেশ করার প্রতীকের 5 মে নাম না জানা শহীদের আত্মত্যাগ সেদিন সার্থক হবে।
সরকার ঘনিষ্ঠরা জানিয়েছেন, চীন থেকে $5 বিলিয়ন সমপরিমাণ বাণিজ্য সহায়তা আশা করা হয়েছিল, সঙ্গে বাজেট সহায়তা ও মেট্রো রেল, ভাঙা বরিশাল রেল লাইন সহ কয়েকটি বড় প্রকল্পের অর্থায়ন মিলিয়ে $20 বিলিয়ন সমপরিমাণ চীনা মুদ্রা আশা করেছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, অর্থ সহায়তা পর বড় ধরনের প্রত্যাশা তৈরি হলেও কার্যত তেমন কোনো অর্জন হয়নি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, তিস্তা সহ কৌশলগত কিছু কারণে এমনটা ঘটতে পারে। দুই পক্ষ হয়তো একমত হতে পারেনি, তাই প্রত্যাশা অনুযায়ী অর্জন হয়নি।